মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা পর্ব সংখ্যা 30। ড্রয়িং রুমে এলো আইমি। বাবার চাচু কথা বলছে। ইমদাদ সাহেব তাকে দেখা মাত্রই বললেন, ইমি দেখাও ছবি। আইমি বলল, সারপ্রাইজ চাচু। ইমদাদ সাহেব হাসলো, বলল, নো ডিয়ার, আমার তর সইছে না। মিস্টারের ছবি আমি আজই দেখব। আইমির কাজিন নেমে এলো, বলল, বাবা, ইমি আপু বরের নাম কি জানো? ইমদাদ বলল, জানবো কি করে, ইমি তো বলছেই না, ভাইও বলছে না। আফাজ আহমেদ বললেন, আমি তোকে বলেছিলাম ইমদাদ, আদি চৌধুরী। আজিজ চৌধুরী ছোট ছেলে, তুই বোধহয় খেয়াল করিসনি। আদি মানে ওই আদি? ইমদাদ সাহেব হাসলো। আইমি বলল, চিটার বাবা, তুমি বলে দিয়েছো কেন? আইমি বলল। আফাজ হাসতে হাসতে সোফায় আয়েশি ভঙ্গিতে বসলো, বলল, সরি মা, তোর চাচু অনেক নাচিয়েছিস। তোর যে আদির সাথে বিয়ে হচ্ছে এটা শুনে ওর চেহারাটার দিকে তাকিয়ে দেখ একবার, শখ খেয়েছে প্রচুর পরিমাণ। সবার হাসির মাঝে চেহারাখানা মলিন হয়ে আসলো ইমদাদ সাহেবের। আজি চৌধুরী মানে? ইমদাদ সাহেব হাসি খুশি ইমির চেহারার দিকে তাকিয়ে চট করে সোফা ছেড়ে দাঁড়িয়ে বলে, আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। সবাই অবাক দৃষ্টি উপেক্ষা করে ইমদাদ সাহেব বেরিয়ে এলো বাড়ি থেকে। বাইরে বেরিয়ে এসে ফোন দিল আন্টির ফোনে। কয়েকটি রিং হলো, কেউ ফোন তুললো না। ইমদাদ সাহেবের চেহারা রং পাল্টে গেল নিমেষেই। রাগ হচ্ছে আদির ওপর। নিজের স্ত্রী বাচ্চার খোঁজখবর না নিয়ে আদি আবার বিয়ে করতে যাচ্ছে। বিয়ের ফাংশন তো আর 2-1 দিন না, কি হবে? বৃষ্টি থামা ঠান্ডায়, শীতল পরিবেশ চারপাশ। ঈশা ছাদের রেলিংয়ে হাত দিয়ে নাক দিয়ে শুকছে বকুল ফুলের গন্ধ। কতদিন ছুঁয়ে দেখেনি সে বকুল ফুল, আজ কুড়িয়ে এনেছে রাস্তাটা থেকে। রাস্তা ল্যাম্পপোস্টের মৃদু মৃদু আলোয় আবছা আবছা দেখা গেল একটা গাড়ি এসে দাঁড়ালো খানবাড়ির গেটের কিছুটা দূরে। ঈশা বিশেষ পাত্তা না দিয়ে তার ভয়টা সত্যি হলো। সে দৌড়ে নিচে নামলো। গেট বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা তার মাথায় এলো। সে দৌড়ে গেল, অদৃশ্য বাধায় পড়লো যেন গেট বন্ধ করতে। গেট ফেলে সে বেরিয়ে এলো নির্জন রাস্তায়। গাড়িটার কাছাকাছি যেতে না যেতেই মাথাটা নিচু করে গাড়ির উপর বসে থাকা ছেলেটিকে দেখে তার বুকে ছ্যাদ করে উঠল। মুখ ফুঁসে আপনা আপনি বেরিয়ে এলো, ডক্টর। ঠিক 3 বছর আগে ডক্টর সে 2বার এভাবে বসে থাকতে দেখেছিল, আজ আবারও। কিন্তু কেন? আদি মুখ তুলল না। ঈশা নিঃশব্দে সিদ্ধান্ত নিল সে চলে যাবে। ঠিক তখনই চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আবারও পিছু ফিরল, তাকালো। সিদ্ধান্ত এবার পাকাপোক্ত। দৌড়ে চলে যাওয়ার আগে ধীরে আদি ঘুরে এলো গাড়ির আশেপাশ গিয়ে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, আকাশের দিকে মুখ করে। তাকালো না ঈশার দিকে। অন্য হাতে থাকা পাখির খাঁচাটা খুলে দিল। মিনি উড়ে আসলো একদম ঈশার কাছে। ঈশার গালে গাল ঘেঁষে ঘেঁষে বলল, মিষ্টি মিষ্টি, মিস ইউ মিষ্টি। ঈশার পা অনবরত কাঁপতে লাগলো, বুকে ধুকপুকুনি বেড়ে গেল। সে পিছু হাঁটলো না। মিনিকে সরাতে চাইলো, মিনি সরল না। ডাকলো, আদি, মিষ্টি আদি, লাভ ইউ লাভ ইউ। ঈশা তারপর 2 চোখে পানি আটকালো। মিনিকে সরাতে চাইলো, চিৎকার করে বলতে ইচ্ছে হলো, সব মিথ্যে, সবটা মিথ্যে, আমি মিষ্টি নই, আমি নই মিষ্টি। কিন্তু উচ্চারণ করতে পারলো না, চোখ সরাতে পারলো না তার দিক থেকে এগোনো ছেলেটির ভয়ানক দৃষ্টি পাল্টা উল্টা হয়ে সব নিঃশেষ করে দিচ্ছে মিষ্টি। এতদিনে জমে থাকা রাগ অভিমান সবকিছু নিমিষেই। কি হচ্ছে এসব? আমি চিনি না এসব, জানি না, কিচ্ছু জানি না। এগোবেন না আমার দিকে, আমি চিৎকার করব। আদি নীরবতা ভাঙলো। সে চিৎকার করে বলে উঠল, করো, চিৎকার করো, চিৎকার করে বলো, আমি ঠকিয়েছি ডক্টরকে। বলো বলো বলো, তুমি ঠকিয়েছো আমাকে। ঈশা ঈশা থমকে গেল আদি চেঁচিয়ে ওঠা কথাতে। আর বলা তুমি। ঠিক আগের মতোই সম্বন্ধ। বিড়বিড় করে কি যেন বলল। আদি বিষগ্ন চেহারায় অসহায় তাকালো মিষ্টির দিকে। ঈশা গলল না, তারপরও ঘাড় ঘুরিয়ে দৌড় দিতে নিতেই চাইলো, কিন্তু হিতে বিপরীত হলো। সে আটকা পড়ে গেল বহুদিন পর ডক্টরের বাহুবন্ধনে, একেবারে বুকের মধ্যখানে। এসে তার মুখ ঠেকলো আদির বুকে। মিষ্টি মিষ্টি মিষ্টি। আদিকে মিষ্টি তার বুক থেকে মুখ তুলে 2বার বাহু খামচে ধরলো। চেয়ে রইল মিষ্টির ভয়ার্ত মুখের দিকে, ডাগর ডাগর চোখের দিকে। মিষ্টির গলার একপাশে চোখ যেতেই চেপে ধরে বলল, আই হেট ইউ।
রিয়েলি রিয়েলি হেট ইউ সো মাচ মিষ্টি। তোমার জন্য টেডি বিয়ার আমি এনেছি মিষ্টি। আছে আমার কাছে খুব যত্নে রেখেছি আমি সেটিকে। কিন্তু আমারটা কোথায়? আমার দেওয়া পুতুলটি, সেটা কোথায় মিষ্টি? তুমি মেরে ফেলেছ? মিষ্টি গলে গেল, গলে আসছে ধীরে ধীরে, কিন্তু সে গলা নিয়ে স্থায়ী হতে দিল না। দূর থেকে ঠেলে দিল আদিকে, চেঁচিয়ে বলে, কোথাও নেই সে, হারিয়ে গেছে। আপনার জন্য সে মরে গেছে, মিষ্টিও মরে গেছে। যান সরুন, আমার পথ ছাড়ুন। সে চলে যায় আদিকে একা রেখে। আদি ভয়ঙ্কর চাহনি নিমেষে পরিণত হয় অসহায়ে। সেও চলে যাওয়া মেয়েটিকে কি করে ভালোবেসেছিল, যার মনে দয়া মায়া ভালোবাসা ছিটে ফোটা নেই তার প্রতি। বহুদিন পর আস্থার স্পর্শে কেঁপে ওঠার কথা ছিল মিষ্টির, চোখের চাহনিতে হারিয়ে যাওয়ার কথা ছিল। বহুদিন পরে আজ হেসে খেলে বলার কথা ছিল, ডক্টর, আমাদের বাচ্চা আছে, আমার কাছে আছে, আমি যত্ন রেখেছি তাকে। কিন্তু মেয়েটি তা বলল না, বলল সে নাকি হারিয়ে গেছে। বুক কাঁপলো না মিষ্টি, ঠোঁট কাঁপলো না, গলা ধরে এলো না? এত বড় কঠিন কথা কি করে একজন মা বলতে পারে? আদি ফোন বাজলো। সে বসে রইলো গাড়ির উপরে কতক্ষণ। ফোন বাজলো বেশ কয়েকবার, ফোন তুললো সে আবেশে। ফোনের ওপরে মায়ের আহাজারি শোনা গেল, আদি, মিনিকে নিয়ে চলে এসো, মায়ের সাথে দেখা করলে না একটাবার? তোমাকে যে অনেক কথা বলার ছিল, একটিবার মায়ের সাথে কথা বলো, কথাগুলো মন দিয়ে শোনো। তুমি আমার আদরের বাচ্চা, তোমার খারাপ কিছু হোক আমি চাই না। বলতে না বলতে আলিয়া কাঁদলো। আদি তার নীরবতায় জল ঢেলে দিয়ে বলল, কেন কাঁদছো মা? তোমার বাচ্চা তোমার কথা শুনছে না বলে, শুধু কথা শুনছে না বলে। আর আমার বাচ্চা, সে নেই মা, হারিয়ে গেছে, মরে গেছে আমার মৃত বাচ্চার মা। মিষ্টি বলেছে। আলিয়া নানা বলে উঠল, তোমার বাচ্চা বেঁচে আছে আদি। তোমার একটা রাজকন্যা আছে, একটা জীবন্ত পুতুল আছে, সে বেঁচে আছে। সে কোমল ঠোঁট দুটো নেড়ে কথা বলে, পিটপিট করে তাকায়, খিলখিল করে হাসে, ঠোঁট ফুলে কান্না করে, গুটি গুটি পায়ে হাঁটে, পাকা পাকা কথা বলে। আমাকে দাদা ডেকেছে আদি, তুমি জানো ও খুব মিষ্টি। ও তোমার বাবাকেও খুব ভঙ্গিয়ে দিয়েছে। তুমি জানো সে সে যে আয়নার সামনে নিজেকে দেখে খিলখিল করে হাসে। ও তোমার প্রিন্সেস আদি, চোখ দুটো তোমার মতো, ওর রাগগুলো তোমার মতো, খুব জেদিও, ভীষণ রাগী তোমার মেয়ে। আদি কথা বলতে পারছে না, শুকনো ঢোক গিলে নিয়ে বলে, মা আমার প্রিন্সেস আছে, আমাকে বাবা ডাকে। আমার কথা তার মনে পড়ে কখনো? মিষ্টিকে মা ডাকে কি? আলিয়া চুপ হয়ে গেল, বলে, সে খান বাড়িতে আছে আদি, অদিশা খানম পড়ি, তোমার প্রিন্সেস। কিছুক্ষণের মধ্যে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়। আদি মনোযোগ দেয় ফোনের ওয়ালে দিয়ে, মন কাড়া নজরটা একটা ছবি। সেখানে একটি মা তার মেয়ের গালে গাল দেখিয়ে হাসপাতালের কেবিনে শুয়ে আছে অধসহ হয়ে। কি অপূর্ব সুন্দর সেই দৃশ্য, কি মনোরম সেই মুগ্ধকর দৃশ্য। এই ছবিটি সেই ছবি যেটা আদি পরি হসপিটালে থাকা অবস্থায় ঈশার পরীর সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছিল। আদি হাসলো ছলছল চোখে, ফোনের ওয়ালপেপারের দিকে তাকে হাত বুলিয়ে বলল, ওই তো মাই প্রিন্সেস অদিশা। ঈশা ঘুমন্ত পরীকে দোলনা থেকে নিয়ে নিল কোলে। দোলনায় ঘুমাবে বলে বায়না ধরেছিল। রিকের সাথে বকবক করতে করতে সে এই সময় ঘুমিয়ে পড়েছে। ঘুমান্ত নিষ্পাপ বাচ্চাটিকে এভাবে আচমকা কোলে নিয়ে নেওয়ায় রিক অবাক হয়ে পড়ে। কোনো কথা বলতে পারলো না ঈশার কান্না দেখে। মুনা ছুটে এলো পিছু পিছু, সাথে তালহা বেগমও। ঈশা দেওয়ালে ঘেঁষে বসে পড়লো পরীকে কোলে নিয়ে। ঘুমন্ত পরী ঠোঁটে চুমু খেলো, পুরো গালে মুখে মমতার স্পর্শ এঁকে দিল, বুকের সাথে চেপে ধরে এলোমেলো কাঁদলো। ছোট ছোট চুলগুলো কপাল থেকে সরিয়ে পাগলের মতো চুমু খেতে খেতে বকতে লাগলো, অদিশা, আমি দেব না ওকে, কাউকে দেব না, ডক্টরকে দেব না, ও আমার কাছে থাকবে, আমার সামনে থাকবে, আমি কাউকে দেব না। বড়দা তোমাকেও দিব না, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওকে আমার কাছে রাখবো। ও আমার মেয়ে, শুধু আমার। ডক্টর ওকে নিয়ে যাবে, আমি দেব না, না না না, আমি ওকে দেব না, কিছুতেই দেব না। এই শোনো, তুই যাবি না, আমাকে ছেড়ে কোথাও যাবি না। তুই আমার মা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ডক্টরকে ছাড়া বাঁচতে শিখেছি, কিন্তু তোকে ছাড়া বাঁচতে পারবো না। গুনগুন করে কাঁদলো সে, হাঁটু মুড়ে। কোলে বাচ্চা মেয়েটি। মনে এগোস না, সাহস পাচ্ছে না। রিকো সাহস পেল না। পরি নড়লো চড়লো মায়ের বুকে, পেয়ে যেন আরো তলিয়ে গেল ঘুমের দেশে। দরজার কাছাকাছি এসে দাঁড়ালো রিপ। ঈশা তখন পরীর মাথায় মুখ লাগিয়ে বসে আছে। রিপ এগিয়ে গেল ঈশার কাছে, একটি হাঁটু গেড়ে বসলো ঈশার কাছে। ঈশা ধীরে মাথা তুলে তাকালো রিপের দিকে। ঈশা কেঁদে দিল, রিপদা আমায় ক্ষমা করো, তুমি রেগে থেকো না, মুখ ফিরিয়ে নিও না আমার থেকে, আমার কষ্ট হচ্ছে রিপদা। রিপ চুপটি মেরে শুনলো ঈশার কথা। কিছুক্ষণ পর বলল, ফিরতে হবে আমাকে ডক্টর আদি চৌধুরীর কাছে খুব শীঘ্রই। প্রস্তুতি ফিরতে
ফিরতে হবে আপনাকে ডক্টর আদি চৌধুরীর কাছে খুব শীঘ্রই। প্রস্তুতি নিন মিসেস চৌধুরী। ঈশা চেপে ধরল পরীকে। যাব না রিবদা, এভাবে বলো না। আমি নিজেকে আর জড়াবো না ওই ডক্টরের সাথে, পারবো না। ডক্টর আমি সাথে ভালো থাকুক, শুধু আমার মেয়েটিকে নিয়ে না গেলেই হবে। পরি আমার কাছে থাকবে, শুধু আমার কাছে থাকবে। তুমি যেও না রিবদা, যেও না। রিব গুছিয়ে নিয়েছে সুটকেস। লন্ডনে ফেরার জন্য নিজেকে গুছিয়ে নিয়েছে সে। এবার আর কোনো পিছুটান নেই তার। কারোর জন্য তার দিনটা চিন্তায় মগ্ন থাকতে হবে না, কারো একটা ফোনের অপেক্ষায় দিন প্রতিবাদ করতে হবে না, কারো মিষ্টি কণ্ঠস্বর শোনার জন্য চাতকের মতো অপেক্ষা করতে হবে না, নিজের সাথে ভাবনা লড়াই করতে হবে না, নিজেকে নিয়ে তার পৃথিবী সাজাতে হবে না। এবার নিজেকে ভালোবাসবে এবার সে। দুপুর থেকে পুরো বাড়িটা থমথমে। তালা বেগম শুকনোমুখে সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। জাহির মিয়া বেতের চেয়ারে বসা। রান্নাঘরে টুকিটাকি কাজ করছে মোনা। রিপের সাথে এয়ারপোর্টে যাবে। রিপ নেমে এলো নিচে, চুল কাটিং করেছে, তাই আজ অন্যরকম দেখাচ্ছে তাকে। রিপ নিচে নেমে এলো, মোনার সাথে আলাপ শেষ করলো, মা বাবাকে সালাম করলো, তাদের দিকে না তাকিয়ে বলল, আমায় দোয়া করো। তোমাদের আবদার না রাখতে পারায় আমি দুঃখিত। বিয়ে নামক শব্দটা কোনো জায়গায় হবে না আমার জীবনে। আমি ঠাঁই দেব না সেই শব্দটি। আমার ভালো লাগে না। কি দরকার? আমি এভাবেই ভালো আছি। আমি যাচ্ছি। তালা বেগম ঢুকলে কেঁদে ওঠে, বলে কেন বারবার যাচ্ছি যাচ্ছি বলছিস? রিপ হাসলো, মাকে জড়িয়ে ধরলো, বলল আসছি আসছি বাবা। মোনা দৌড়ে এলো, কোলে তার পরি ঘুমন্ত। রিপ নিয়ে নিল পরীকে, বলল, কে বলেছে আমার পিছুটান নেই? আমার পিছুটান তো এই মা, আমার পরি মা। এই মাকে আমি খুব খুব মিস করব। আমার কষ্ট হবে, খুব কষ্ট হবে। মোনা শান্ত কণ্ঠে বলে, ঈশুর সাথে দেখা করবি না? ঘুমের ওষুধ নিয়েছে ও, শারীরটা এবং ভারী অসুস্থ। ওকে এই অবস্থায় রেখে চলে যাবি? ডক্টরের বউকে কাছে নেওয়া ডক্টর বউদের কাছে এসব সামান্য অসুস্থতা। ডক্টর তো আছে, কি দরকার আমার মতো ছোঁয়াছে রুগীকে? আমি ছুঁয়ে দিলে বরঞ্চ আরো অসুস্থ হয়ে যাবে। রিপের কণ্ঠ মেশানো ছিল উৎকণ্ঠা। তারপরও বরদাকে বলেছি একটা ভালো ডক্টর দেখাতে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। চিন্তা করো না, আমি আসছি, দেখে রেখো। রিপ চলে যায়। গাড়ির নিরুদ্দেশ হয় মুহূর্তে খানবাড়ির গেট পেরিয়ে। সে কখন ঘুমিয়ে পড়েছে ঈশা, ওঠার নামগন্ধ নেই। পরীকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিল, কাউকে দিতে চায়নি, ছুতে দিচ্ছিল না। মোনা তাই পরীকে সাথেই ঘুমাতে বলেছিল। ঘুমানোর আগে বলেছিল, আমি ঘুমের ওষুধ নিয়েছি, আমার মেয়েকে পাশে রেখো, আমি আজকে ঘুমাবো ওর সাথে, মানা করো না প্লিজ, শুধু আজ। কিছুক্ষণের পরেও উঠছে না কেন সে? সে কি জানে তার হিপদা চলে গিয়েছে? মোনা পায়ে হাত দিয়ে দেখলো পা বরফ, হাত পা ঠান্ডা। মোনা চেঁচিয়ে ডাকলো ঈশাকে, ওঠে না। তারপর সে সবাইকে চেঁচিয়ে ডাকলো, শুধু তালা আর জহির মিয়া এগিয়ে আসলো। রিপের সাথে পরি গুটি গুটি পায়ে হেঁটে আসলো। বিছানার ওপর ঈশার মুখ ধরে ডাকলো, ফিপি ফিপি। পিপি চোখ তুলে তাকালো না, পরি বলে ডাকলো না, মা বলে ডেকে উঠলো না। পরি রাগ লাগলো, কষ্ট লাগলো। ঈশার মুখে ঠাস করে চর মেরে ডাকলো, আম্মা আম্মা। ঈশা তারপরও চোখ খুলো না। পরি ভেজা ভেজা গাল লাগিয়ে ঈশার চোখ দুটোতে মুছে দিল ঠোঁটে। ঈশা তারপরও জেগে উঠলো না। পরি এবার কাঁদলো, নিজের মাথা ঠুকলো খাটের সাথে, কান্না করলো। তার কান্না দেখার সময় কারো হয়ে উঠলো না। আশেপাশে লোকজন ডেকে এনে ঈশাকে তোলা হলো অ্যাম্বুলেন্সে। তালা বেগম আর জাহির মিয়ার আহাজারিতে ভরে গেল পরিবেশ। সাথে পরি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সেই লোকজনের পিছু পিছু। মোনা আটকে ধরে হাতে কামড় দিয়ে বসালো। তালা চুন টেনে দিল। কাঁদতে কাঁদতে সেও গেল গেটের কাছাকাছি। হাতে মুঠো হলো, চোখ মুখ অ্যাম্বুলেন্সটার দিকে তাকিয়ে কাঁদলো, হাত বাড়িয়ে ডাকলো, আম্মা আম্মা, আয় আয় আম্মা। পরি ধপ করে বসে পড়লো গেটের কাছাকাছি। উচ্চস্বরে কান্না করে মোনা এসে কোলে নেয়, হাত পা ছুটে কান্না করে পরি। মোনাকে প্রশ্ন করে, আম্মা নাই? মোনা বুকে চেপে ধরে, আদর করে বলে। পরি ঘেমে একাকার হয়ে যায়, বলে, মিন্নি নাই, রি নাই, পাপ্পা নাই, ঈশা নাই, নাই নাই, কিছু নাই। মোনাও কেঁদে দেয় মেয়ের সাথে, বলে, আছে মা, সবাই আছে, সবাই আসবে, রিয়া আসবে, পাপ্পা আসবে, ঈশা আসবে, মিনিও আসবে। পরি কাঁদতে কাঁদতে ঢলে পড়ে, নাকের পানি চোখের পানি মুছে দেয় মোনার গায়ে, বলে, আম্মা নাই, নাই নাই, আমা নাই। ঘুমের ওষুধ কেন খেয়েছে ডক্টর? মেহতাব প্রশ্ন করলো। ও সঠিক উত্তর দিতে পারলো না জাহির মিয়া। ঈশা সুইসাইড করার মতো মেয়ে না, ও সুইসাইড করেনি। কিন্তু এটা বলে তো হবে না,
পুলিশ তো এটা শুনবে না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তো কখনো এতগুলো ঘুমের ওষুধ খাবে না, কারণটা কি? জহির মিয়া বললেন, আপনি পেশেন্টকে জিজ্ঞেস করুন, ও উঠলে তারপর না হয় ওর জবান নেব। চোখ দুটোর নিচে অর্ধচন্দ্রের কালো ছাপ, চেহারা মলিন, বিবর্ণ ফ্যাকাশে, মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে। চারপাশ বিষগ্ন লাগছে ঈশার। চোখ মেলে তাকানোর আগেই চোখে জমে ওঠা জলগুলো কানের পিঠ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো। পিটপিট করে তাকাতে চোখের সামনে দৃশ্যমান হলো একটি ছোট্ট বাচ্চা মেয়ের অবয়ব। বাচ্চাটি কাঁদছে, নাকের বাটা, গালে দুটো, চোখে মুখের আপাশে ভীষণ লাল, চোখ দুটো পানিতে বোধহয় লাল হয়ে আছে। বাচ্চা মেয়েটি ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করলো, তাকে চোখ মেলে তাকাতে দেখে ডাকলো, আম্মা। ঈশা অবাক হয়ে দেখলো মেয়েটিকে, আদরে কণ্ঠে ডাকলো মেয়েটিকে, মা। ছোট বাচ্চা মেয়েটি তার ডাক শুনে আঙ্গুল দেখিয়ে দিয়ে তার চোখে ঠোঁট ফুলিয়ে নিজের চোখের জল দেখে বলল, আমার দুঃখ। ঈশা হেসে দিল, বলল, আমার দুঃখ দিয়েছে? ঈশা পরীর মাথা নাড়ল দু হাতে, বলে, দুঃখ মিন্নি, দুঃখ ঈশা, দিক্কু রি, দুঃখু পাপা, পাপা। ঈশা হেসে দিল এবার, মেয়েকে বুকের ওপর নিয়ে শুয়ে চুলগুলোতে হাত বুলিয়ে দিয়ে বলল, মা সবাইকে দুঃখ দেয়, কেউ পাপ্পি দেয় না, কেউ আদর করে না। পরি বুকের ওপর শুয়ে মিনমিন করে বলল, না 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 না, নাই রি, নাই নাই নাই। ঈশার বুক কেঁপে উঠল। নাই মানে? পরক্ষণে নিজেকে বুঝ দিল পরি কি না জানি কি বলছে, কিন্তু বেশ কিছুক্ষণ নিঃসন্দেহে বসে থাকতে পারল না। কাপা কাপা কণ্ঠে ডাকলো জহির মিয়াকে, মামা। পরি তার বুক থেকেই মাথা তুলে তাকালো, ঈশার মতো করে ডাকলো, মামা মামা। ঈশা হাসলো, বলে, এটা তোমার মামা নয়, আমার মামা। পরি তার বাম হাত দিয়ে ঠাস করে চড় মারলো ঈশার ঠোঁটের ওপর। ঠোঁট টেনে বলল, আমাল মামা, মামা। ঈশা বলল, না আমার। পরি বলল, না না, আমাল আমাল। ঈশা আবারও বলল, আমার মা, শুধু আমার মামা। পরি হাত ছুঁড়ে মারলো ঈশাকে, প্রশ্ন করার মতো চিকন গলায় বলল, আমাল। আমাল। ঈশা হেসে দিল, বলে, বলেছি না আমার, তোমার না, আমার মামা। পরি মাথা দিয়ে মারলো ঈশাকে, ধমক দিয়ে বলল, ঈশা ভোগ ই। ঈশা হো হো করে হাসলো, বলল, তুমি চুপ, একদম কথা বলবে না। পরি ঈশার মতো করে বলার চেষ্টা করলো, বো না, না বকবে না, মাপবো। ঈশা হাসতে হাসতে ডাকলো, মামা তুমি আছো? দেখো পরি আমায় মারছে। পরি যেন বুঝতে পারলো তার নামে নালিশ দেওয়া হচ্ছে। ঈশার গলায় মুখ দিয়ে কামড় দিতে চাইলো, কিন্তু চোখ গেল কেবিনের দরজার সামনে। একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে অপলক চোখে, চোখ সরাচ্ছে না। পরি ভয় পেল, ঈশার গলায় মুখ গুজলো, মিনমিন করে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, মাপবো। ঈশা কিছু না বললো, বুঝলো না কাকে মাপবে। সারাক্ষণ শুধু মারবো মারবো করো কেন? হাতটা আজকাল খুব বেশি চলছে আপনার, তাই না মা? পরি আবারও মুখ তুলে তাকালো ছেলেটির দিকে, আবারও ঈশার মুখ ঠিকিয়ে কান্না স্বরে ডাকলো, মাবো মাবো। ঈশা হাসলো, বলল, আচ্ছা মাইরেন। মারছেন না কখন? পরি তার কথা শুনলো না, আর চোখে তাকালো আবার ছেলেটির দিকে, চোখ রাঙিয়ে তাকালো ছেলেটির দিকে। ছেলেটিও তার দিকে চোখ রাঙিয়ে তাকালো। পরির এবার জোরে চেপে গেল ঈশার গলায়, এক নিঃশ্বাসে বলল, মাবো মাবো। পরি, নাই নাই নাই। ঈশা বলল, জানি নাই পরি, এবার সরো, পিপির ওপর থেকে ব্যথা পাচ্ছি। পরি ঠাস করে মারল ঈশায়, না 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 না। ঈশা তাড়াতাড়ি বলল, আচ্ছা আচ্ছা, ব্যথা পাচ্ছি না, ব্যথা পাচ্ছি না তো, তুমি থাকো। মা কি ঘুমাবে? পরি দেখলো দরজার পাশটায়। ওমা, ছেলেটা গেল কোথায়? পরি হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলল, নাই নাই, পরি নাই। ঈশা নাই। কিন্তু পরে আচমকা ঠোঁট বাঁকালো, ঠোঁট টেনে ডাকলো ঈশা, অবাক, বলে, কি হয়েছে মা? পরি ঘুরিয়ে ঘুরিয়ে ঠোঁট টেনে ভাঙা কণ্ঠে বলল, নাই রি, রি নাই, পাপা নাই, নাই নাই, মিন্নি, মিন্নি নাই। ঈশা ডাক দিল আবার, মামা। জহির মিয়া আসলো, তবে চেহারায় একরাশ বিষণ্ণতার ঢেউ খেলে যাচ্ছে। মাথায় হাত বুলিয়ে দেয় ঈশার, পরির সাথে হাসলো। ঈশা চেয়ে থাকে সদর দরজার দিকে, রিবদা বরদা কোথায় মামা? তার আসেনি? সামান্য কিছুর জন্য আমায় হাসপাতালে কেন আনলে? জহির মিয়া মলিন হাসলো, বলল, এখানে তো ডক্টর নেই। আমি জিজ্ঞেস করেছি অন্যান্য ডক্টরদের। আদিল চৌধুরী বেশ কয়েকদিন ধরে ডিউটিতে অ্যাক্টিভ নেই। ঈশা মাথা এলিয়ে দিল বালিশে, হাঁপ ছেড়ে বলল, বিয়ে বলে কথা, অত্যন্ত ব্যস্ত ভীষণ তিনি।
জহির মিয়া চেয়ে রইল ঈশার মুখের দিকে, কপালে হাত রেখে জিজ্ঞাসা করলো, ঘুমের ওষুধ খেয়েছিলি কেন? ঈশা চোখের ওপর তার মুখের দিকে চোখ তুলে তাকালো। ঈশা চোখ ওপরে তাকলো জাহির মিয়াকে। ঘুম আসছিল না, খারাপ লাগছিল তাই খেয়েছি। পরিষদে একটু ঘুম, পুরো স্লিপিং ফিলের পাতা খেয়ে ফেলেছিস। তুই কি পাগল ইস্যু? আর আজ রিফ থাকলে কি হতো? ছেলেটা শুনলে কি হবে? ঈশা বসে পড়লো, পরীকে কোলে রাখলো। জহির মিয়ার দিকে তাকিয়ে একরাশ চিন্তা নিয়ে জিজ্ঞাসা করলো, রিপ থাকলে মানে? কোথায় রিপদা? মামা চুপ থেকো না। কোথায় রিপদা? রিপদা নিয়েই। ঈশার আওয়াজ বড় হলো। তার উচ্চ বাচ্চ শুনে পরি ভরকে গেল, কোল থেকে নেমে দাঁড়ালো। তারপর বেয়ে বেয়ে নিচে গেল, জাহির মিয়ার পেছনে দাঁড়িয়ে পাঞ্জাবি ধরলো। ঈশার গাল ভিজে গেল মুহূর্তেই। সে নেমে গেল বেড থেকে। জহির মিয়া আটকালো। কোথায় যাবি তুই? নেই, সে চলে গেছে। আমার ছেলেটা নেই, এবার একটু ভালো থাকতে দে ঈশা। ঈশা চুপ হয়ে যায়। রিবদা ভালো ছিল না এতদিন? আমি খারাপ রেখেছি তাকে? আমি? জহির মিয়া বলতে পারলো না আসল কথা। ছেলেকে দিয়ে রাখা উদ্ভট শর্তের কারণে। ছেলেটা কি চেয়েছিল শেষ মুহূর্তে এসেও? তো মেয়েটাকে কিছুই বললো না, কিছু বুঝতে দিল না। ঈশার প্রশ্নের কোনো উত্তর দিল না জহির মিয়া, শুধু চেয়ে রইল নিচের দিকে। ঈশা দৌড়ে গেল কেবিনের বাইরে, মাথার একপাশে হাত দিয়ে এদিক ওদিক দেখলো, কাউকে দেখলো না। কয়েকটা নার্স দৌড়ে এলো, ঈশা তাদের বারণ শুনলো না, দৌড়াতে লাগলো হন্যে হয়ে। হোঁচট খেয়ে পড়লো আবার হাসপাতালের মেঝেতে, হাতে ব্যথা পেল। নার্স এসে তুললো। ঈশা কান্না থামলো না। নার্সদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে হাঁটু গুজে কাঁদতে লাগলো। জহির মিয়া ঈশাকে নার্সদের কেবিনে নিয়ে যেতে বলল। সবাই তাই করলো। কেবিনে নিয়ে গিয়ে ঈশাকে শুয়ে দিল নার্স। ডক্টর মেহতাব আসলেন, বললেন, তোমার কোথাও যাওয়া চলবে না ঈশা, পুলিশ না আসা পর্যন্ত। ঈশা শুনলো না কারো কথা, কাঁদতে কাঁদতে মাথা রাখলো বালিশে। রিবদা চলে যাওয়ার আগে একটি বড় তাকে কেন জানালো না? এতটা পর সে রিবদা তাকে কেউ মনে করে না। আবার রিবদাকে দেখাবে না সে। রিবদা এটা কেন করলো? কান্না চোখে ঘুম ভর করলো। দু চোখ ঝাপসা ঝাপসা হতে হতে দেখতেই ছোট বাচ্চা মেয়েটি তাকে ঘুমিয়ে যাওয়ার জন্য ইশারা করে বলছে, ঈশা আতা তাতা তাতা, তলিয়ে যায় ঘুমের দেশে। জহির মিয়া পরীকে শুয়ে দেয় ঈশার পাশে, বলে, দাদাই ঘুমাই, আমি এক্ষুনি আসছি, মামামের কাছে নিয়ে যাব। জহির মিয়া বেরোয়। পরি ঈশার মুখের দিকে তাকিয়ে থাকে। তার ঘুম আসে। আজ সোজা মায়ের বুকে শুয়ে পড়ল সে। ঘুম এলো দু চোখে, কিন্তু সে নিজেই তা স্থায়ী হতে দিল না। ঈশার গালে কাল লাগিয়ে বলল, ঈশা, পরি নাই, নাই নাই নাই, পরি নাই। হাত নাড়িয়ে বিদায় দিয়ে বলল, টাটা ঈশা, টাটা। পরি বেরিয়ে গেল কেবিন থেকে, গুটি গুটি পায়ে হাঁটলো। দু একজন নার্স জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ বাবু, এদিকে এসো। কোলে এসে পরি রেগে তাকালো, হাত দেখিয়ে বলল, ভোপ মাপবো। নার্সগুলো গেল পরীর পিছু পিছু। পরি তাদের পিছু পিছু আসতে দেখে কোমরে হাত দিয়ে দাঁড়ালো, বলল, মাপবো। নার্স দুটো হাসলো, বললো, তুমি মারতে জানো? পরি দৌড়ে এলো, নার্সদের গালে ঠাস ঠাস চর বসিয়ে দিল, বলল আবারও, মাপবো। দাও দাও, মাপবো। ছোট মেয়েটিকে খেয়ালই করলো না। একটা বাজে ছেলে তার পিছু পিছু তাকে ফলো করছে। পরি এক পা করে হাঁটলো, নার্স মেয়েটা তার পিছু পিছু ঘুরলো। ডক্টর মহতাব দেখলো পরীকে, খালি পায়ে পরীকে দেখলো, বললো, খালি পায়ে কেন? জুতো কোথায় মামুনি? পরি ভুরু কুঞ্চন করে তাকালো ডক্টর মাহাতিবের দিকে, তারপর দুটো হাত দেখিয়ে বলল, নাই নাই নাই। ডক্টর মেহতাব হাত বাড়িয়ে বলল, কোলে আসো, পাপ্পি দেই। পরি মারার জন্য পেছনে হাত তুলে বলল, চোখ রাঙিয়ে, মাপবো। পরি দৌড়ে গেল অন্যদিকে। নার্স মেয়েটিকেও দৌড়ে গেল। পরি ততক্ষণে কোথাও উধাও হয়ে গেল। নার্স মেয়েটি ভয়ে শুকনো ঢোক গেল। এইটুকুন একটা ছোট্ট মেয়ে, কি অসভ্য, কোথায় গেল? জহির মিয়া আসলো কেবিনে, হাতে চিপসের প্যাকেট নিয়ে, কানে ফোন। মুনা বলছে, বাবা পরীকে নিয়ে আসুন, ওকে খাওয়াতে হবে, পরীকে গোসল করাতে হবে, অনেকক্ষণ তো হয়েছে। জহির মিয়া মাথা নেড়ে ঈশার দিকে তাকাতেই দেখলো ঈশা বেঘুরে ঘুমে আচ্ছন্ন, কিন্তু পরী কোথায়? জহির মিয়া চেঁচিয়ে উঠলো, ইস্যু, পরী কোথায়? ঈশার গায়ে ধাক্কা দিয়ে ডাকলো জহির মিয়া। ঈশা হক চোখে উঠে বসলো, বুকে হাত দিয়ে জোরালো শ্বাস টেনে নিল, বলল, কি হয়েছে মামা? জহির মিয়া মাথায় হাত দিয়ে বলল, পরী তোর সাথে ঘুমিয়েছিল না, কোথায় গিয়েছে? ঈশার বুক ধক করে উঠলো। ক্লান্ত শরীর চাইলেও চলছে না। সে ক্লান্ত ভঙ্গিতে শুয়ে পড়লো বেডে। ডুকরে কেঁদে উঠে বলল, সবাই চলে যাচ্ছে আমার কাছ ছেড়ে। রিপ্তা চলে গেল, পরী কোথায় গেল? তুমি বাইরে দেখো না।
জহির মিয়া মাথায় হাত দিয়ে বলল, ও হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছে মনে হয়, বেশি দূর যেতে পারবে না। আচ্ছা, আমি দেখছি। হাসপাতালের নার্সগুলোর সাথে দেখা হলো জহির মিয়ার। তারা ক্ষোভ নিয়ে বলল, আপনারা কেমন অভিভাবক, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে ছেড়ে দিয়েছেন। কোথায় এখন পড়ি? নার্স মেয়েটি বিতৃষ্ণা নিয়ে উচ্চারণ করলো, জানি না, ওর পেছন পেছন অনেক দৌড়ালাম, কোথায় লুকিয়ে পড়েছে আর বেরোচ্ছে না। ডক্টর মেহতাব আসলেন, বললেন, পুস্কোটা তো আমার সাথে কথা বলেছে, কোথায় গিয়েছে? ঈশা বের হয়ে আসলো, জহির মিয়াকে বলল, মামা ফোন দাও। আমি জানি পরি কোথায় গিয়েছে। জহির মিয়া ফোন বাড়ি করে দিল। কোথায় গিয়েছে? ও একা একা কোথায় যাবে? কাছে ফোন দিবি? ঈশা নাম্বার তুলে ফোন দিল আজিজ চৌধুরীকে। আজিজ চৌধুরী ফোন ধরার সাথে সাথে ঈশা উদ্ভটের মতো চেঁচিয়ে বলল, আমাকে নিজের গোলাম বানিয়ে রাখিয়ে 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 রাখার জন্য একটা ছোট্ট মেয়েটিকে ব্যবহার করছেন। এখানে হয়তো বা বাক্যটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। রাখিয়ে রাখার, আচ্ছা আমি আমার মতো করে বলে যাই, হ্যাঁ। আমাকে নিজের গোলাম বানিয়ে রাখার জন্য একটা ছোট্ট মেয়েকেও ব্যবহার করছেন। লজ্জা হয় না? লজ্জা নেই আপনার? ছি, পশু চেয়ে অধমা আপনি, আপনারা। পুরোটা সময় আজিজ চৌধুরী চুপ থাকলেন, কোনো টু শব্দ করলো না। ঈশা যখন ডাক ঝেড়ে খানিকটা শান্ত হলো, আজিজ চৌধুরী বললেন, ও আমার কাছে নেই, যদি আমার কাছে থাকতো আমার চাইতে খুশি কেউ হতো না। ঈশা কানে নিল না সেসব কথা, বলো, মিথ্যুক, একদম মিথ্যা কথা বলবেন না, আমি বিশ্বাস করি না আপনাকে। ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়। ঈশা কাঁপা কাঁপা পায়ে ডক্টর মেহতাবকে ঈশাকে আর আটকালো না। ঈশা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। মিনুমাকে ফোন দেয়, কান্নার আওয়াজ আরো জোরালো হয়। মিনুমা কিছু বলতে না দিয়ে সে, ওরা আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে মিনুমা? পরি নেই আমার কাছে। সেটা আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি সেটাই হলো, ডক্টর কোথায়? মিনুমা ডক্টর কোথায়? মিনুমা জবাব দেয়, ও বিয়ে নিয়ে ব্যস্ত। আসিস কাল বিয়ে বাড়ি, তোর তো খুব শখ নিজের স্বামীকে আবার বিয়ে দেখার। কাছিস কেন তুই? তোর মেয়ে দেখ হয়তো নিজেই নিজেকে তার জন্মদাতাকে খুঁজে নিয়েছে। মিনু ফোন কেটে দেয়। ঈশা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ডক্টরের কাছে পড়ি নাই কি করে হয়? পরীকে আমি দেব না, কাউকে দেব না, পরি আমার মেয়ে। ঈশা পেছন পেছন আসে জহির মিয়া, বলে, তুই চলে যা চৌধুরী বাড়ি, নিয়ে আয় পরীকে। পরীকে ওইখানে আছে যা। রাস্তায় পুরোটা সময় ঈশা চুপ হয়ে থাকে, কিন্তু বাসায় পা রাখার সাথে সাথে ঈশার মনে হয় পুরো বাড়িটা খালি। রিবদা নেই, পরিও নেই। রিক বেরিয়ে আসে, বলে, পরি কই? বাবা পরি কোথায়? কোথায় রেখে এসেছো আমার পরীকে? ঈশা ছুটে গেল রিকের কাছে, বলল, বদ্দা, রিবদা কোথায় চলে গিয়েছে? নেই এখানে। রিবদা চলে গেছে? আমি আমার মেয়েকে আর ফিরে পাবো না। রিবদা পারবে ওকে এনে দিতে, বলো না রিবদা কোথায়? রিক দাঁড়িয়ে রইল শক্ত হয়ে, বলল, আবারও ইস্যু? আমি কি করবো এবার? চুপ করে থাকবো? তুই বলেছিলি এমনটা কখনো হবে না, তাহলে এখন তো বারবার সেটাই হচ্ছে। ওরা কি শুরু করেছে? ঈশা কিছু বলতে পারলো না, দাঁড়িয়ে থাকতেও পারলো না, তাই বসে পড়লো মেঝেতে, কাঁদলো, দিশেহারা হয়ে পড়লো। কি করবে সে এখন? ডক্টর সত্যি কি নিয়ে গেছে পরীকে? কি চাইছে ডক্টর? ঈশা শুনলো মুনা কথা বলছে ফোনে কারোর সাথে, তার কণ্ঠস্বর কান্নায় ভরপুর। ঈশা ফোন কেড়ে নিল মুনার হাত থেকে। ফোনের ওপাশে ছেলেটির সাথে দুটো কথা বলার জন্যই কানে ভেঙে পড়লো, হেঁচকি তুলে তুলে ডাকলো, রিবদা। ছেলেটি চুপ করে শুনলো মেয়েটির কান্না, ভেঙে টুকরো টুকরো করে দিল তার এত দিনের রাগগুলো। মেয়েটির কান্না যে দেখার মতো, শোনার মতো না। ছেলেটি বলল, আমি পুলিশ স্টেশনে আছি, দেখছি। ইশারা জোরে কেঁদে উঠল। একটা মানুষকে সে ঠকিয়েছে, সে তাকে আগলে রেখে এসেছে চিরকাল, আর তার মেয়েটাকেও। জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সে কেন জানালো না একটিবার রিবদাকে? এই অপরাধবোধ আর কতদিন বয়ে বেড়াতে হবে তাকে? এই বিয়েটা যে সব নষ্টের মূল। সে একদিনের জন্যও ভালো ছিল না এই বিয়েটার পর, না এখন আছে না আগে ছিল। ঘেন্না হয় তার নিজের ওপর। অমন একটা মানুষকে সে কেন ভালোবাসলো, যাকে ভালোবেসে শুধু কষ্টে পেতে হলো। ঈশা যখনই পৌঁছালো পুলিশ স্টেশনের সামনে, বাইরে ওই নির্জন জায়গাটি দাঁড়িয়ে একটি ছেলে রেগে কথা বলতে বলতে দেখা গেল ফোনে। ঈশা দেখার সাথে সাথে সে কথা বন্ধ করে দিল। ঈশা দৌড় দিল, ঝাপটে জড়িয়ে ধরলো, বলল, আমি জানতাম তুমি যাবে না, তুমি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না রিবদা, তুমি যেও না। রিব দাঁড়িয়ে থাকে শক্ত ভঙ্গিতে, সোজা সাপটা ভাবে বলে, ছাড়। ঈশা হাতের বাঁধন আগলা করলো। রিব কর্কশ গলায় বলে, আমি আজ হোক আর কাল হোক ঠিক হয়ে যাব।
পরীকে পার্মানেন্টভাবে বড়দার কাছে দিয়ে যাব, আর যারা এই নোংরা খেলা খেলছে তাদের শাস্তি দিব। আপনি মিসেস চৌধুরী, আপনাকে যেতে হবে আদি চৌধুরীর কাছে। আদি চৌধুরী মুখোমুখি হয়ে জানতে চাইব বউ রেখে সে আবার বিয়ের পিড়িতে বসে কি করে। ঈশা দুপা পিছু হটলো, বলে আমি চাই না ডক্টরের কাছে যেতে, আমি যেতে পারবো না। তুমি এমনটা করো না রিবদা, তোমাদের সাথে থাকতে চাই আমি, থাকতে দাও আমাকে শেষ অবধি। আমি যেতে চাই না ডক্টরের কাছে, ডক্টর দূরে থাকুক, আমি ফিরতে পারবো না। বোঝার চেষ্টা করো রিবদা। রিব চলে যাওয়ার জন্য পা বাড়ায়, ঈশা তার পা ধরে রাখে, মাথা এলিয়ে দেয়, বলে তুমি যাবে না রিবদা, আমি দেখতে চাই তোমাকে শেষ অবধি। আমাকে এত বড় শাস্তি দিও না রিবদা। শাস্তি শব্দটা আমি ভয় পাই রিবদা, আমার ভয় হয়। আমি আর কোনো শাস্তি নিতে চাই না ও রিবদা। আমার সাথে ভালো করে দুটো কথা বলো না রিবদা, বারবার দূরে চলে যেতে কেন বলো, আমার যে খুব কষ্ট হয় রিবদা। তুমি প্রতিশোধ নিচ্ছ রিবদা, তোমায় দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিচ্ছ, তুমি এমনটা করো না রিবদা। ডক্টরের কাছে যেতে বলো না, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে 2 বছর আগে, আমি ডিভোর্সি। ডক্টর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি চাই ডক্টর এখন ভালো থাকুক, অন্য কারোর সাথে ভালো থাকুক, কারণ ডক্টরের সাথে ভালো থাকবে যার সাথে তার সাথে তার বিয়ে, ফেরা সম্ভব না আমার। ও রিবদা বোঝো না, আমি শেষ অবধি তোমাদের সাথে থাকতে চাই, শেষ পর্যন্ত আগলে রাখতে চাই। ছেড়ে যেও না রিবদা, তুমি আমাকে আগলে রেখেছো এতগুলো বছর, এবার অন্তত ছেড়ে যেও না। রিপের পা সরায়, সামনাসামনি বসে ঈশার, তার গলার কাছে যেন কাটার মতো কিছু বেঁধে গেছে। বহু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রশ্ন করে, তোর কি হয়েছে ইস্যু? ঈশা যেন এবার ধরা পড়লো। রিপ গর্জে ওঠে, তার গর্জনে আকাশ একাকার। ঈশাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, এই তুই চুপ মেরে গেলি কেন, কি হয়েছে তোর? তুই চলে যাবি? কোথায় চলে যাবি, দেশ ছেড়ে নাকি পৃথিবী ছেড়ে? কোথায় যাবি তুই বল, এই ইস্যু বল, কথা বল বলছি। আর মিথ্যা বলিস না, আমাকে আর কত মিথ্যা বলবি, কত জ্বালাবি তুই, এই ইস্যু। ঈশা হাসলো, শক্ত করে রিপকে জড়িয়ে ধরলো, বলল, আমি কতদিন পর তোমার মুখে ইস্যু ডাকটা শুনলাম রিবদা। দেখো তুমি এখনো আমায় নিয়ে কতটা ভাবো, কে বলেছে তুমি আমার কেউ নও? রিপ শক্ত হয়ে গেল কিছুক্ষণের জন্য। এই ছলনাময়ী তার আসল রূপ বের করার জন্য কত অভিনয় করছিল। রিপ ঠিক উঠে দাঁড়ালো, ওর পিছু ফিরে তাকালো না, মেয়েটির দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনেও করলো না। বাথটবে বসে রাখা মেয়েটির দিকে এক নজর চেয়ে থাকলো ছেলেটি। বাচ্চা মেয়েটি কান্না থামাতে বাথটবে বসিয়ে দেওয়া হয়েছে। আদি দেখলো ডাগর ডাগর চোখ দুটো, নরম তুলতুলে হাত পা, চিকন চিকন চুল, চোখের পাপড়ি লম্বা লম্বা, বাথটবের পানিতে হাত নেড়ে নেড়ে খেলা করছে, ফোলা ফোলা চোখে মুখে খিলখিল করে হাসছে, ডাকছে পাপ্পা মাম্মা। আদির কষ্ট লাগলো, কাপা কাপা হাতে ছুলো মেয়েটিকে। বাথটব থেকে তুলতে মেয়েটা আবার কেঁদে দিল, ডাকলো মাম্মা পাপ্পা। আদি আবারও বসিয়ে দিল তাকে বাথটবে। একা এই ফ্ল্যাটে আর কেউ নেই, এখন কে শান্ত করবে মেয়েটিকে, কে বোঝাবে তাকে? এই ছেলেটি তার বাবা, বাবার কোলে আসতে কি সমস্যা মেয়েটির, তাই বুঝতে পারছে না আদি। মেয়েটি কেন এত কান্না করবে? বাবা হই না আমি, বাবার কোলে আসতে কি সমস্যা, কান্নাকাটি কেন? পরি তার হাত নেড়ে নেড়ে পানি ছিটিয়ে দেয় আদির মুখে, আদি কোলে তুলে নেয়। ঠান্ডা লেগে যাবে তো। পরি কান্না করে, চেঁচিয়ে কান্না করে, আদির চুল ইচ্ছে মতো টানে, কেঁদে কেঁদে বলে মা বো। আদি হাসতে পারে না, তার হাসি আসে না, তার নিজের মেয়ে তার কাছে থাকতে চায় না। সব দোষ মিষ্টির, মিষ্টিকে সে ছাড়বে না, আরো কষ্ট দিবে, নিজের কাছে এনে ছুতে দেবে না মেয়েকে। পরি কান্না করে। আদি পরির জন্য আনা কাপড়গুলো থেকে বেছে লাল রঙের ফ্রক নেয়, সেটা পরীকে পরিয়ে দিতে হয় অনেক কষ্টে। পরি অনবরত কাঁদছে, কিছু খায় না। আদি দিকে তাকিয়ে ফিরেও তাকায় না। আদি মেঝেতে হাঁটু গেড়ে বসে খাটের ওপর বসে পা মেলিয়ে কান্নারত মেয়েটিকে দেখছে অসহায় হয়ে। এই তো তার মেয়ে, নিজের মেয়ে, তাকে চিনতে পারছে না কেন? তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। পরি নিচের দিকে তাকিয়ে কাঁদে, ডাকে বাবা মাম্মা। আদি খাবার আনে, বক্স ভর্তি চকলেট আনে, পুরো রুম খেলনাপাতি দিয়ে সাজায়, পরীর মাঝখানে বসিয়ে রাখে, তারপর হাসানোর চেষ্টা করে। পরি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে মিনমিন করতে করতে বলে, নাই ঈশা নাই, পাপা নাই, মামা নাই, রি নাই, দাদা নাই, মিন্নি নাই। পরি আদি কি বলছে আদি পরি কি বলছে তা শোনার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে না। আদি ফোন দেয় আলিয়াকে, সিগ্ধ কণ্ঠে ক্ষোভ দিয়ে বলে, মা আমার মেয়ে আমায় চিনতে পারছে না কেন?
কান্না করছে, ও খেলছে না, কথা বলছে না, আমার হাতে খাচ্ছে না। সব তোমাদের জন্য হয়েছে। ও যতদিন আমায় না চিনবে, আমার বাবা মা আমায় বাবা বলে না ডাকবে, আমি তোমাদের ততদিন তোমাদের কাছে ফিরবো না। তোমাকে মা ডাকবো না, আজিজ চৌধুরীকে বাবা ডাকবো না, আর মিষ্টিকে আমি কখনোই ছাড়বো না। অবিরত নিজের ফোন বাজায়। ঈশা মেঝে থেকে উঠলো, ফোনটা রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে তীব্র ক্রোধ নিয়ে ছেলেটি শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো মিষ্টি? রাগ দেখাতে পারলো না। কি আশ্চর্য! ঈশা সোজাসুজি বলল, আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি? তোমার মেয়ে কি করে হয়? সে তো সে কি তোমাকে মা ডাকে? ঈশা চুপ থাকে, ক্ষোভ নিয়ে বলে, আপনার জন্যই ডাকে না, কারণটা আপনি। আপনি শেষ করে দিয়েছেন আমার জীবনটা। আপনাকে বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজি চোখ বন্ধ করে হেসে আবারও আলুথালু হয়ে ঘুমিয়ে থাকা মেয়েটিকে দেখে। মেয়েটিকে টেনে নেয় নিচের বুকের কাছে, ফোলা ফোলা ঠোঁট দুটোতে ঠোঁট ছোঁয়ায়, নিজের চোখ দুটোতে চেপে ধরে চোখ। তোমায় রেখে যাওয়া তোমার রেখে যাওয়া শাড়িটা আমার কাছে আছে মিষ্টি। পুতুলটাও আমার কাছে সযত্নে রেখেছি, ঘুমিয়ে আছে। বকুল ফুলের মালাটিও আছে। তোমার প্রত্যেকটা স্মৃতি আমি আঁকড়ে ধরে রেখেছি, কিন্তু তুমি রাখোনি, কিছু রাখোনি। তুমি নিজে আমাকে দূরে সরিয়ে দিয়েছো। নিজে আমাকে বিয়ে করেছিলে, নিজে আমাকে ভালোবেসেছিলে, ও সরি, ভালোবেসেছিলে না, দয়া দেখিয়েছিলে। ঈশা চুপ থাকে। আদি এবার গর্জে উঠে বলে, আমি বলেছিলাম আমাকে দয়া দেখাতে? বলো। চুপ থাকবে না মিষ্টি, বলো। আমি বলেছিলাম দয়া দেখাতে? আমি বলেছিলাম বিয়ে করেছিলে কেন? কেন করেছো? আমি জানি তোমার কাছে। তুমি নিজে এসেছিলে আমার কাছে, এখন দোষটা আমার। তুমি আমার মেয়েকে বিক্রি করে দিয়েছো অন্যের কাছে মিষ্টি। আমি আজ সে আজ অন্যকে বাবা ডাকে, আমি এটা আজ মানবো না। আমাকে নয়, অন্যকে কেন বাবা ডাকবে আমার মেয়ে? তুমি এত বড় অন্যায় কেন করেছো? তোমার ক্ষমা হয় না? তোমার কত বড় সাহস! তুমি অন্যের হাতে আমার মেয়েকে তুলে দিয়েছো। তোমার সাহসের প্রশংসা করতে হয় মিষ্টি। তুমি আসলেই সাহসী। অতটা সাহস কিভাবে হলো তোমার? স্বামীর বিয়ে চুপচাপ সহ্য করে নিতে চাইছিলে কিভাবে? আসলেই সাহসী তুমি। তোমাকে কিভাবে ভাঙা ভাঙানো যাবে মিষ্টি? কিভাবে কষ্ট দিলে তুমি ভাঙবে? কষ্টও পাবে কিভাবে তুমি আমাকে বলো? আমি তোমাকে কষ্ট দিতে চাই? তুমি সত্যি কোনোদিনও আমাকে ভালোবাসোনি মিষ্টি, দয়া দেখিয়েছ, দয়া, আর এখনো দেখাচ্ছ। এসব চুপ করে শোনে, বলে বিয়ে করে নিন আর আমায় শাস্তি দিন। যান। আদি হাসে, করব, কেন করব না? সেই জন্যই তো মেনে নিয়ে এসেছি। ইমিকে দিয়ে দিব পরীকে, তোমার কাছে ফিরতে দেব না। তুমি দেখবে না আর পরীকে, কোনোদিনও না। এটাই তোমার শাস্তি। যাও, এবার যা করার করো। থানা, পুলিশ, কোর্ট কাছারি, আদালত, যা যা করতে ইচ্ছে হয় করো। পরি আমার কাছে থাকবে, তোমার মতো নিকৃষ্ট মহিলার কাছে নয়, ঘৃণিত মহিলা তার কাছে নয়। তোমার মা হওয়ার কোনো অধিকার নেই, তুমি তো মা হতেই জানো না। ফোন কেটে দেয় আদি। ঈশা হাঁটু গুছে বসে থাকে, কাঁদে না, শুধু হাসে, পাগলের মতো হাসে। হেসে হেসে বলে, আপনি মিথ্যাবাদী ডক্টর, ঠিক মিথ্যাবাদী, ঠিক আপনার মা বাবার মতো। তখন মাত্র বিয়ের তোড়জোড় চলছে, আমি হাসি খুশি দেখছিল। আদি তাকে কেন নিচে ডাকলো? তাদের তো রাতে ভালো মন্দ কথা হলো। আমি কিছুক্ষণ এদিক ওদিক হাঁটলো, তারপর তার চোখ গেল তার দিকেই। এগিয়ে আসা ছেলেটি, কোলে একটি ছোট্ট বাচ্চা মেয়েটি কেঁদে চলেছে। আমি অবাক হলো, কে মেয়েটি? আদি আসার সাথে সাথে পরি দেখলো ইমিকে, বলল, চিনতে পারছো ইমিকে? কে হতে পারে বলো তো? ইমি হাসার চেষ্টা করলো। আজ আমাদের বিয়ে আদি, এটা কেমন মজা। কে এই বাচ্চাটি? আদি হাসলো, বলল, আদি চৌধুরীর মেয়ে। ইমি বিস্ময় যেন আকাশ ছিল। মানে কি? আদি নির্বাকভাবে জবাব দিল, জিজ্ঞেস করছো? তাহলে শোনো, এই মেয়েটি হলো তোমার শাস্তি। আমি চোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা জল। আদি হাসলো তা দেখে, বলল, কিসের শাস্তি জানো? আমাকে মিথ্যা বলার শাস্তি, আমার কাছ থেকে মিষ্টিকে দূরে সরানোর শাস্তি। আমি মিষ্টিকেই ভালোবাসি সেটা মিথ্যা প্রমাণ করার শাস্তি। আমি তোমাকে পাওয়ার লোভ করার শাস্তি, আমাকে ভুল বোঝানোর শাস্তি, জোর করে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার শাস্তি। আমি তো অর্ধেক সুস্থ হয়ে গিয়েছিলাম মিষ্টির সেবায়, কিন্তু তোমার কারণে আমাকে ইন্ডিয়ায় পাঠানো হয়েছিল। প্ল্যানটা তোমার ছিল ইমি। আমি এতদিন কোথায় ছিলাম জিজ্ঞেস করছিলে না? রহস্য খুঁজে বের করতে গিয়েছিলাম। আর আমার ট্রিটমেন্ট, আমি তোমাকে ধরে ফেলেছি ইমি। তুমি কেমন ভালোবাসছিলে আমাকে। দুটো আঘাত পেলে নয় হয় পেতাও, তারপরেও তো আমার অসুস্থতার সময় আমার পাশে থাকতে পারতে মিষ্টির মতো। আমি মিষ্টিকে কত আঘাত দিয়েছি, শুধু আমি নয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য তাকে সহ্য করতে পারতো না। অনেক আঘাত দিয়েছে, সে তো সব সহ্য করে গেছে।
ও আমার জন্য থেকে গেছে, দিনরাত আমার সেবা করেছে, আমি আঘাত দিলেও আমার ভালোবাসা গ্রহণ করেছে। আজ মিষ্টি আমাকে চায় না ইমি, ও স্বীকার করে আমাকে ভালোবাসেন। আমাদের ভালোবাসাটাই ভুল, আমাকে বিয়ে করাটাই অপরাধ। কেন জানো বলে? জানো, তোমার জন্য বলে, শুধু তোমার জন্যই। তার স্বার্থ সে ছেড়ে দিয়েছে, তোমার শুধু নিজের স্বার্থই চেয়েছিলে ইমি। মিষ্টির ভালোবাসাটা দেখোনি, মিষ্টির মতো করে তুমি কখনো আমায় ভালোবাসোনি ইমি। দেখো, মিষ্টি কোনো লোভী নয়, বা লোভ নেই তোমার প্রতি বা আমার প্রতি। ও ফিরিয়ে চায় না আমার নিজের কাছে, তোমার জন্য, তোমার জন্য। এই দেখো, এই বাচ্চাটা আমার, আমার মেয়ে, আমাকে বাবা ডাকে না, তোমার জন্য ইমি। আমাকে চেনে না ইমি, আমার কষ্ট হয় ইমি। তুমি কেন করলে এমনটা? এটা কেমন ভালোবাসা? ভালোবাসা শুধুই চাওয়া শব্দটাই হয় না ইমি, দেওয়ার মধ্যেও ভালোবাসা থাকে। তুমি আমায় কিছু দাওনি ইমনি, দিয়েছ মিথ্যা আশ্বাস, মিথ্যা বিবৃতি, নিজে ভালো থাকাটাই মূল্য দিয়েছ। আমার ভালো থাকাটার কোথাও নেই, জানো তুমি? নেই, একটুও নেই। তুমি জানো? জানতে নেই। সেই প্রথম থেকেই আমি তাকে ভালোবাসতাম, সেই বৃষ্টি রূপে। তখন তুমি মাকে বলে মিথ্যা বলেছিলে আমাকে, সবাই আমাকে মিথ্যা বলেছ। মিষ্টি অন্য কাউকে ভালোবাসে, বিয়ে হয়ে গিয়েছে, সব মিথ্যা ছিল, সব সব মিথ্যা বলেছিলে একদম শুরু থেকে। শুরু থেকে মিষ্টি ছিল আমার জীবনে, কিন্তু তোমরা আমাকে সবসময় মিথ্যার মধ্যেই বাঁচিয়ে রেখেছিল। মাঝখানে তোমার ষড়যন্ত্রের কারণে আমাকে দূরে সরে যেতে হয়েছিল মিষ্টির কাছ থেকে। কতটা কষ্ট পেয়েছে মিষ্টি অনুভব করতে পারো? পারো না, কারণ তোমার মন বলতে কিচ্ছু নেই। তুমি নির্দয়, পাষাণী। তুমি ঠকিয়েছো আমায়, তুমি অপরাধী। ভালোবাসা শব্দটাই তুমি মুখে এনো না, তোমার মুখে মানায় না। তুমি ভালোবাসতে জানে না, পারো না, তুমি ভালোবাসতে শেখোনি। চলি। আদি যাওয়ার দিকে তাকিয়ে থাকে আফাজ আহমেদ। ইমদাদ সাহেব ইমি দিকে তাকায়। আফাজ আহমেদ বলে, ইমি আদির মেয়ে এইটা? ইমি কাঁদে না, শুধু বলে, আজ সবটা শেষ হয়ে গেল বাবা, সবটাই শেষ হয়ে গেল। আইমি সত্যি ভালোবাসতে জানে না, কিন্তু আমি তো শিখতে চেয়েছিলাম, পেরে উঠতে পারিনি। আমাকে শেখানো হয়নি বাবা। আদি ঠিকই বলেছে। কোথায় মিষ্টি আর কোথায় ইমি?